আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চলে এলো রমজান মাস, কি করবেন গাজাবাসী? এরপর থাকবে গাজা ত্রাণ বন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা, বলছে জাতিসংঘ বিশেষজ্ঞ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, ইউক্রেনে 3টি প্যাট্রিয়ট লঞ্চার ধ্বংস করল রাশিয়া। এরপর জানাবো বাইডেনকে বাদ দিয়ে ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বৈঠক। গাজা ইসরায়েলকে রেড লাইন দেওয়ার ক্ষেত্রে বাইডেনের বিভ্রান্তিকর বক্তব্য, ইসরায়েলকে একা ফেলে যাবে না আমেরিকা, বললেন বাইডেন। এবং সর্বশেষ জানাবো বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করতে হবে, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চলে এলো রমজান মাস, কি করবেন গাজাবাসী? যুগের পর যুগ ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও এবারের মতো এমন রমজান এর আগে আসেনি ফিলিস্তিনিদের জীবনে। নেই মাথা গোজার ঠাই, সেহরি আর ইফতারে কি খাবেন সেটিও জানা নেই গাজাবাসীর। ইসরায়েলিদের ছোড়া বুলেট বোমাকে সঙ্গে করেই এবার সিয়াম সাধনা করতে হবে উপত্যকার বাসিন্দাদের। রবিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বর্বরতায় ধুলার সঙ্গে মিশে গেছে লাখ লাখ মানুষের বসতি, রেহাই পায়নি ধর্মীয় উপাসনালয়ও। গাজার বেশিরভাগ মসজিদই এখন ধ্বংসস্তূপ, তবু থেমে নেই ইবাদত। সেই ধ্বংসস্তূপের পাশেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। দরজায় কড়া নাড়ছে রমজান মাস। পবিত্র এই মাসে সিয়াম সাধনায় কাটাতে যখন প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব, তখন চরম অনিশ্চয়তায় প্রতিটি মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের। ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছেন বহু আগেই। উপত্যকায় এখন খাবার আর পানির জন্য হাহাকার। ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছে অনেক আগেই। না খেয়ে রোজা রাখতে হচ্ছে গাজাবাসীকে, তবু সৃষ্টিকর্তা ইবাদত পালনের দৃঢ়প্রত্যয় তারা। একজন গাজাবাসী জানান, আল্লাহর ঘরকে ধ্বংস করা দেখার চেয়ে কষ্টের আর কি হতে পারে। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম পথ প্রদর্শক। কয়েক যুগ ধরেই সন্ত্রাস নির্মূলের নামে ফিলিস্তিনিদের ওপর চলছে নির্মম নির্যাতন। তবু আগের বছরগুলোতে রমজান মাসে কিছুটা সংযত থাকতেন ইসরায়েলি সেনারা, তবে এবার নেই সেই সম্ভাবনাও। 5 মাস ধরেই লাগাতার আগ্রাসন তো চলছেই, বর্বরতা চালিয়ে যাওয়ার হুমকি ধমকি দিয়েও যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা আগ্রাসনের আঁচ লেগেছে পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমে। এই অঞ্চলগুলোতেও ব্যাপক ধরপাকড় হামলা চালাচ্ছে ইসরায়েল। পবিত্র আল আকসা মসজিদের নামাজ আদায় নিয়ে রয়েছে শঙ্কা। গাজা ত্রাণ বন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা, বলছে জাতিসংঘ বিশেষজ্ঞ। গাজা ত্রাণ নেওয়ার জন্য অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা মার্কিন দর্শকদের জন্য একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণ অনাহার দূর করা সম্ভব হবে না। জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ কথা বলেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরও ত্রাণ পাঠানোর সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে চালানো ইসরায়েলের অভিযানকেও সমর্থন করেন। কংগ্রেসকে বাইডেন বলেন, একটি জোট নির্মাণের মাধ্যমে গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে। কিন্তু তার এই পরিকল্পনা নাকচ করে দিয়ে জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষজ্ঞ প্রতিবেদক মাইকেল ফাকরি বলেন, কেউ নৌ জোটের কথা বলেনি, না ফিলিস্তিনি জনগণ, না মানবাধিকার বিষয়ক ত্রাণ কমিটির কেউ। তিনি বলেন, কোনো জেটি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও ক্ষুধা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উদ্বেগকে তিনি অযৌক্তিক, নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেন। উল্লেখ্য, গাজা ইসরায়েলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ। ফাকরি বলেছেন, এই মুহূর্তে গাজার প্রতিটি লোক ক্ষুধার্ত। এদিকে গাজা ইসরায়েলের চলমান হামলায় পর্যন্ত 31,000 নিহত হয়েছেন। ইউক্রেনের 3টি প্যাট্রিয়ট লঞ্চার ধ্বংস। ইউক্রেনকে দেওয়া মার্কিন প্যাট্রিয়ট অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের 3টি লঞ্চার ধ্বংস করেছে রুশ সেনা। ডনেটস্ক পিপলস রিপাবলিকের পোকরস্পের কাছে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র হামলায় লঞ্চারগুলো ধ্বংস হয়ে যায়। ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্ভবত পরস্কোভের কাছে মার্কিন তৈরি প্যাট্রিয়ট সিস্টেমের 3টি লঞ্চারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সূত্র জানিয়েছে, এক স্ট্রাইকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনাকারী পশ্চিমা ভার্টেশনেরও নিহত হয়েছে। ইউক্রেনকে দেওয়া মার্কিন প্যাট্রিয়ট অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের 3টি লঞ্চার ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। ডনেটস্ক পিপলস রিপাবলিকের কাছে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র হামলায় এই লঞ্চারগুলো ধ্বংস করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। বাইডেনকে বাদ দিয়ে ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বৈঠক। যুক্তরাষ্ট্র সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, তবে সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নয়, দেখা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। পাশাপাশি তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সে ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন, খবর ওয়াশিংটন পোস্টে।
বৈঠক শেষে অরবান লিখেছেন, ট্রাম্প যদি আগামী নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে ফেরেন তাহলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিনি থেমে যাবে। ট্রাম্প যখন ইউক্রেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই অরবানের সঙ্গে তার ভালো সম্পর্ক। মূলত সেই সম্পর্কের জেরেই ক্ষমতার বাইরে থাকার সময়ও ট্রাম্পের সঙ্গে এমন গভীর যোগাযোগ বজায় রেখেছেন তিনি। ফ্লোরিডায় ট্রাম্পের মার ও লাগার বাড়িতে ওই বৈঠক হয়। অরবান বলেছেন, ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন শান্তিবাদী প্রেসিডেন্ট। তিনি গোটা বিশ্বজুড়ে সম্মান কুড়িয়েছেন। তার ক্ষমতার সময় মধ্যপ্রাচ্য কিংবা ইউক্রেনে কোনো যুদ্ধ ছিল না। আজকেও যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে কোনো যুদ্ধ হতো না। এক্ষেত্রে ট্রাম্প ও অরবানের বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভানিয়াতেও শুক্রবার এক প্রচারণা সভায় তিনি বলেন, আমরা কি জানেন ট্রাম্প এখন মারো লাগোতে কার সঙ্গে বৈঠক করেছেন? তিনি হচ্ছেন হাঙ্গেরির অরবান। এই অরবান জানিয়ে দিয়েছেন যে তিনি মনে করেন না গণতন্ত্র কাজ করে, তিনি আসলে একনায়কতন্ত্রে কায়েম করতে চান। ইসরায়েলকে একা ফেলে যাবে না আমেরিকা। গাজা ইসরায়েলকে রেড লাইন দেওয়ার ক্ষেত্রে বাইডেনের বিভ্রান্তিকর বক্তব্য। গাজা উপত্যকার বিষয়ে ইহুদিবাদ ইসরায়েলের কথিত রেড লাইন ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ওয়াশিংটন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে কখনো একা ফেলে যাবে না। এমএসসিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সবিরোধী ও বিভ্রান্তিকর অবস্থান নিয়ে বলেন, গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে ইসরায়েলের স্থল অভিযান হবে ওয়াশিংটনের জন্য রেড লাইন। তিনি রাফা শহরে অভিযান না চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, তিনি ইসরায়েলকে ফেলে যাবেন না। বাইডেন বলেন, ইসরায়েলকে রক্ষা করা জরুরি, কাজেই আমি তাদেরকে সমরাস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো রেড লাইন দিতে পারি না। তাহলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আর আয়রন ড্রোম কার্যকর রাখতে পারবে না। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এরপরেও ইসরায়েলের জন্য রেড লাইন রয়েছে, যদি তারা তা অতিক্রম করে তাহলে কি হবে সে বাক্যটি আর তিনি শেষ করেননি। তবে বাইডেন বলেন, তার প্রশাসন আরও ৩১,০০০ ফিলিস্তিনি মৃত্যুর মেনে নেবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু ইসরায়েলের উপকার করার চেয়ে ক্ষতি বেশি করেছেন। গাজার নিরপরাধ নাগরিকদের রক্ষা করার জন্য তাকে আরও সচেষ্ট হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এসব সবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য দিলেন যখন তার প্রশাসনের সরাসরি সহযোগিতায় ইসরায়েল গত ৫ মাসে গাজা উপত্যকায় প্রায় ৩১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সম্প্রতি এই খবর বেরিয়েছে যে ওয়াশিংটন গত ৫ মাসে ইসরায়েলের কাছে সমরাস্ত্রের অন্তত ১০০টি গোপন চালান পাঠিয়েছে। পাশাপাশি এই ৫ মাসের পুরোটা সময় মার্কিন সরকার ইসরায়েলকে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি করার ব্যাপারে সতর্ক করে দিয়ে এসেছে, কিন্তু হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে হত্যা না করার এই ছলনাময়ী আহ্বানে মোটেও কান দেয়নি মানবতার শত্রু ইসরায়েল। বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করতে হবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ডাক দিয়েছেন। তিনি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন। তিনি এ সময় ভোটের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানান। বিজেপিকে তিনি বাংলা বিরোধী বলে অভিহিত করে তাদেরকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এই তালিকায় ৬ জন মুসলিম প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন মালদহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলী রায়হান, জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুর আসনে ইউসুফ পাঠান প্রখ্যাত ক্রিকেটার, মুর্শিদাবাদ আসনে আবু তাহের খান, বসিরহাট আসনের হাজী নুরুল ইসলাম এবং উলবেড়িয়া আসনে লড়বেন সাজেদ আহমেদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, বাংলায় সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করেন। ২০১৪ সালে আপনারা ৩৪ জনকে জিতিয়ে এমপি করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী হয়তো প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু গায়ের জোরে গাজোয়ারি করে বাংলা ১০ পয়সাও আটকে রাখতে পারেনি। পরবর্তীতে ২০১৯ সালে আপনারা ১৮ জন এমপি বিজেপিকে উপহার দিয়েছিলেন। এর পরদিন থেকে বাংলার মানুষের জল, কল, রাস্তা, ১০০ দিনের কাজের প্রকল্প সব টাকা বন্ধ। সুতরাং এটা প্রতিষ্ঠিত যে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামী দিনের ভোট। এটা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট। আজকের ব্রিগেড সমাবেশে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে। অন্যদিকে তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস এখানে একা লড়বে। দেশ কোন পথে চলবে, তৃণমূল কংগ্রেস কি করবে? প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হলো তৃণমূল কংগ্রেস, কিন্তু কংগ্রেস
ও অন্য দলের সঙ্গে সমঝোতা না হওয়ার জন্য রাজ্যে তৃণমূল একাই লড়বে বলে ঘোষণা করেছেন দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।